শব্দটা হঠাৎ থেমে গেল। ঘরে তখন কেউ ছিল না। একটা বাড়ি, একটা মা আর তার 4 সন্তান, আর এমন একটা রাত যার পর থেকে পুলিশ, সাংবাদিক, ডাক্তার, এমনকি বিজ্ঞানীরাও 50 বছর ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। প্রশ্নটা হলো, এই 11 বছরের মেয়েটার সাথে আসলে কি ঘটেছিল? ঘুমপাড়ানির গল্পকথার আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের গল্প বলিয়ে সায়ন নিয়ে এসেছি আপনাদের ঘুমের সময়ের কখনো ভুতুরে, কখনো অদ্ভুতুরে কিছু ঘুমপাড়ানির গল্পকথা, শুধুমাত্র গল্প অভিযানে। তাই যদি এখনও সাবস্ক্রাইব না হন তাহলে টুক করে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন আর তার পাশের বেল আইকনটাকে অল করে দিন, কারণ এরকম ঘুমের গল্প এবং বাংলা অডিও ড্রামা প্রতি সপ্তাহেই আসে গল্প অভিযানে। আজ রাতে সব চিন্তা সরিয়ে রাখুন, শুয়ে পড়ুন, চোখ দুটো বন্ধ করুন। গল্পটা শুরু হচ্ছে 1977 সালের এক অগস্টের সন্ধ্যায় উত্তর লন্ডনের এক ছোট্ট কাউন্সিল হাউজিংয়ে। লন্ডনের উত্তর প্রান্তে ব্রিমসটাউন নামের একটা এলাকা আছে। এখানে সারি সারি একরকম দেখতে পারি, কাউন্সিলে দেওয়া পারি, যেখানে থাকে শহরের সবচেয়ে সাধারণ, সবচেয়ে ক্লান্ত মানুষগুলো। গ্রিন স্ট্রিট নামের রাস্তায় 284 নম্বর বাড়িটা বাইরে থেকে দেখতে ঠিক তার পাশের বাড়িগুলোর মতোই। কোনো বিশেষত্ব নেই, কোনো ইতিহাস নেই, অন্তত তখনও পর্যন্ত। সেই বাড়িতেই থাকতেন প্যাগি হডসন, বয়স 47। কিছুদিন আগে একটা তিক্ত বিচ্ছেদের পর একা হাতে 4 সন্তানকে বড় করছিলেন তিনি। বড় মেয়ে মার্গারেট 13 বছর বয়স, তারপর জ্যানেট 11, এই গল্পের যে কেন্দ্রে থাকবে, তারপর ছেলে জনি 10 বছরের শান্ত চুপচাপ একটা ছেলে, আর সবচেয়ে ছোট বিলি 7 বছরের। এই পরিবারটার জীবন সহজ ছিল না। 70-এর দশকের শেষ দিকে গোটা ব্রিটেন তখন এক অদ্ভুত অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছিল। অর্থনীতি ধুঁকছিল, দ্রব্যমূল্য বাড়ছিল, ধর্মঘট লেগেই থাকত। আর সেই বড় অনিশ্চয়তার ভেতরে এক ছোট্ট বাড়িতে প্যাগি একা লড়ছিলেন ভাড়া, খাবার আর 4টে বাচ্চার মন ভালো রাখার লড়াই। কেউ তখনও জানত না অগস্টের সেই শেষ সপ্তাহে এই বাড়িটাই বদলে যাবে চিরকালের জন্য। একটু কল্পনা করুন তো, আপনি রাতে শুয়ে আছেন, ঘরটা অন্ধকার, আর হঠাৎ আপনার বিছানাটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। কি করবেন আপনি? 30শে অগস্ট 1977। রাত তখন গভীর না হলেও বাইরে অন্ধকার নেমে এসেছে। মার্গারেট আর জ্যানেট 2 বোন একসাথে একই ঘরে শুতেন। সেই রাতেই প্রথম শব্দটা এলো। মেঝেতে লিনোলিয়ামের ওপর দিয়ে যেন কেউ কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। তারপর বিছানাটা কাঁপতে লাগলো।
জোরে, তালে তালে, যেন কেউ নিচ থেকে ঠেলছে। মেয়েরা চিৎকার করে মাকে ডাকল। পেগি এসে দেখলেন কিছুই নেই, কোনো ইঁদুর নেই, কোনো পোকা নেই। তিনি ভাবলেন বাচ্চারা দুষ্টুমি করছে, নয়তো দুঃস্বপ্ন দেখেছে। ধমক দিয়ে তিনি নিজের ঘরে ফিরে গেলেন। রাতটা এভাবেই কেটে গেল, একটা সাধারণ বিরক্তিকর রাত হিসেবে। কিন্তু পরের সন্ধ্যায় জিনিসটা সাধারণ থাকল না। রাত তখন 9:30টার কাছাকাছি। একটা জোরালো বিকট শব্দ এলো মেয়েদের ঘর থেকে। পেগি দৌড়ে গেলেন, আর যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। ঘরের ভারী কাঠের চেস্ট অফ ড্রয়ার্স, একটা বড় নিরেট আসবাব যেটা সরাতে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের জোর লাগে, সেটা মেঝের উপর দিয়ে নিজে থেকে সরে যাচ্ছিল। কোনো হাত নেই, কোনো ধাক্কা নেই, শুধু সেটা সরছিল ধীরে, নিশ্চিতভাবে। পেগি ছুটে গিয়ে ওটাকে ঠেলে জায়গা মতো ফেরাতে চাইলেন, আর সেখানেই তিনি এমন কিছু একটা অনুভব করলেন যা তিনি সারা জীবনেও ভুলতে পারেননি। আসবাবটা যেন তার দিকে পাল্টা ঠেলে দিচ্ছে একটা অদৃশ্য ভীষণ শক্তিশালী চুম্বকের মতো প্রতিরোধ, যেটা তার সব শক্তিকে ফিরিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে পেগি হডসন বুঝতে পারলেন এটা বাচ্চাদের দুষ্টুমি তো নয়। ভয় পেয়ে পরিবারটা পাশের বাড়ির প্রতিবেশী নটিংহ্যাম দম্পতির কাছে আশ্রয় নিলেন। মনে হয়েছিল হয়তো কোনো চোর বাড়িতে ঢুকেছে, তাই তারা পুলিশে খবর দিলেন। 1 সেপ্টেম্বরের ভোর রাতে দুজন কনস্টেবল এলেন। বাড়ির দেওয়ালের ভেতর থেকে তখনও ভেসে আসছিল তালে তালে টোকা দেওয়ার শব্দ। ঠক 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 ঠক। কেউ যেন ইচ্ছে করে দেওয়ালে বাড়ি মারছে। তাদের মধ্যে ছিলেন উইমেন পুলিশ কনস্টেবল ক্যারোলাইন হিপস। তিনি বাড়িটা খুঁটিয়ে দেখলেন। তার দু চোখের সামনেই বসার ঘরের একটা ভারী আর্মচেয়ার মাটি থেকে প্রায় 8 ইঞ্চি উঠে গিয়ে প্রায় 4 ফুট দূরে সরে গেল। এখানে একটা কথা বলে রাখা দরকার। ডব্লিউপিসি হিপস কোনো সাধারণ সাক্ষী ছিলেন না। তিনি প্রশিক্ষিত একজন পুলিশ অফিসার, যার কাজই হলো প্রমাণ যাচাই করা। তিনি ঘরের মেঝে খুঁটিয়ে দেখলেন কোনো তার আছে কিনা। একটা মার্বেল মেঝেতে রেখে দিলেন। মেঝেটা কোনো দিকে হেলানো কিনা, যদি হেলানো থাকতো মার্বেলটা গড়িয়ে যেত, কিন্তু মার্বেলটা এক জায়গাতেই স্থির হয়ে রইল। তিনি পরে ঘটনার উপর সই করে একটা লিখিত হলফনামা জমা দিয়েছিলেন। যেহেতু এটা কোনো ফৌজদারি অপরাধ ছিল না, পুলিশ পরিবারকে জানিয়ে দিল এই বিষয়ে তাদের কিছুই করার নেই। অসহায় ভয়ার্ত পরিবারটা তখন গণমাধ্যমের দিকে ফিরল। ডেইলি মিরর পত্রিকা পাঠালো সাংবাদিক ডাগলাস বেন্স আর সাথে ফটোগ্রাফার গ্রাহাম মরিসকে। 4 তারিখ তারা যখন বাড়িতে ঢুকলেন, ঘটনাগুলো যেন আরো তীব্র হয়ে উঠল। গ্রাহাম মরিসের কপালে এসে লাগলো একটা উড়ে আসা লেগো ব্রেক।
মার্বেল, ছোট ছোট জিনিস বাতাসে ছুটে বেড়াতে লাগলো। আর অদ্ভুত ব্যাপার হলো, এই জিনিসগুলো মেঝেতে পড়েও লাফাচ্ছিল না, একদম স্থির হয়ে থেমে যাচ্ছিল। আর কুড়িয়ে নিলে বোঝা যেত সেগুলো অস্বাভাবিক রকম গরম। 10 তারিখ ডেইলি মিররে ছাপা হলো একটা শিরোনাম, দ্য হাউস অফ স্ট্রেঞ্জ হ্যাপেনিংস। আর তারপর থেকেই একটা সাধারণ পরিবারের ঘরোয়া সংকট বদলে হয়ে গেল একটা জাতীয় সংবাদ, একটা আন্তর্জাতিক কৌতূহলের বিষয়। কিন্তু এখানেই আসল গল্প শুরু। খবরটা ছড়িয়ে পড়তেই একজন মানুষ এসে হাজির হলেন গ্রিন স্ট্রিটে। নাম মরিস গ্রোস, পেশায় প্রকৌশলী, আর সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ নামের একটা প্রাচীন গবেষণা সংস্থার সদস্য। এ মানুষটার নিজের একটা গল্প ছিল, যেটা এই তদন্তটাকে অন্যরকম করে তুলেছিল। মাত্র 1 বছর আগে মরিস গ্রোস নিজের মেয়েকে হারিয়েছিলেন একটা মোটরসাইকেল দুর্ঘটনায়। তার মেয়ের নামও ছিল জ্যানেট। 5ই সেপ্টেম্বর যখন গ্রোস প্রথম সেই বাড়িটায় পৌঁছালেন, তিনি দেখলেন পরিবারটা প্রতিবেশীর বাড়িতে জড়সড় হয়ে বসে আছে, ভয়। এই তদন্তটাই ছিল তার জীবনের প্রথম ফিল্ড ইনভেস্টিগেশন। যারা পরে এই ঘটনা নিয়ে বিশ্লেষণ করেছেন তারা প্রায় বলেছেন 11 বছর জ্যানেট হডসনের সাথে নিজের মৃত মেয়ের নামের মিলটা গ্রোসের মনে এক গভীর নিঃশব্দ টান তৈরি করেছিল। তিনি হয়ে উঠলেন এই পিতাহীন পরিবারের এক রক্ষাকর্তা, এক পিতৃসম উপস্থিতি। আর বদলে মেয়েরা তাকে দিল এমন কিছু অলৌকিক ঘটনা যা তার নিজের অস্তিত্বের এক গভীর প্রশ্নের, মৃত্যুর পরেও কি কিছু থেকে যায়, উত্তর খোঁজার আশা জাগিয়ে তুলল। কিছুদিনের মধ্যেই তার সাথে যোগ দিলেন আরেকজন মানুষ, গাই লায়ন প্লেফেয়ার। কেমব্রিজে পড়াশোনা করা এই লেখক ব্রাজিলে বহু বছর ধরে পোল্টারগাইস্ট নিয়ে কাজ করেছিলেন। প্লেফেয়ার বিশ্বাস করতেন ব্রাজিলের স্পিরিটিস ঐতিহ্যে যেমন বলা হয় মৃতদের আত্মা সরাসরি জীবিতদের সাথে যোগাযোগ করতে পারে। এনফিল্ডের ঘটনাও হয়তো তেমনই কিছু, শুধু কোনো জীবিত মানুষের অবচেতন মনের খেলা নয়। এই দুজন মানুষ পরের 9 মাস ধরে প্রায় 180 দিন আর রাত কাটালেন গ্রিন স্ট্রিটের বাড়িতে। 25টা সম্পূর্ণ রাত জেগে কাটালেন। 140 ঘন্টারও বেশি অডিও রেকর্ড করলেন। 500 পাতার বেশি নোট নিলেন। প্রায় 2000 আলাদা আলাদা ঘটনা তারা লিপিবদ্ধ করলেন। এই গল্পটা যদি আপনাকে এতক্ষণ ধরে রাখতে পেরে থাকে, একটা লাইক করে জানিয়ে দিন আমাকে। আর যদি এখনও আমাদের পরিবারের অংশ না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যা এখন বলতে যাচ্ছি সেটা আরো গভীরে যাবে। এবার চোখ বন্ধ রেখেই কল্পনা করুন, একটা ছোট্ট বেডরুম, বাইরে রাত, ভেতরে 2টো বাচ্চা মেয়ে শুয়ে আছে, আর ঘরের কোণে
অন্ধকারে বসে আছেন একজন মানুষ, খাতা কলম হাতে, অপেক্ষা করছেন পরবর্তী শব্দটার জন্য। যতদিন গড়ালো ঘটনাগুলো যেন সাহসী হয়ে উঠল। একদিন দেরাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেল। কেউ দেশলাই জ্বালায়নি, অথচ অল্প একটু আগুন ধরে গেল। গ্রোস আর প্লেফেয়ার একের পর এক এমন ঘটনার মুখোমুখি হলেন যেগুলোকে সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল একদিন রাতে। বেডরুমের দেওয়াল থেকে প্রায় 60 পাউন্ড ওজনের একটা লোহার ভিক্টোরিয়ান ফায়ারপ্লেস হিংস্রভাবে ছিটকে বেরিয়ে এলো। কিন্তু যা সবচেয়ে বেশি মানুষের মনে গেঁথে গিয়েছিল তা হলো জ্যানেটের শরীর নিয়ে ঘটা ঘটনাগুলো। বলা হতো জ্যানেট নাকি তার বিছানা থেকে ছিটকে পড়ত, শূন্যে ভেসে থাকত আড়াআড়িভাবে। কখনো কখনো যেন কেউ তাকে সিঁড়ি বেয়ে মাথা নিচু করে টেনে নামাচ্ছে। ফটোগ্রাফার গ্রাহাম মরিস মেয়েদের ঘরে একটা রিমোট কন্ট্রোল ক্যামেরা বসিয়েছিলেন, দ্রুত গতিতে একের পর এক ছবি তোলার জন্য। সেখান থেকেই এলো সেই বিখ্যাত ছবিগুলো। জ্যানেট যেন বিছানার ওপর শূন্যে জমে আছে। কিন্তু এখানেই গল্পটার মোড় ঘুরে যায়। বছরের পর বছর ধরে গবেষক মেলভিন হ্যারিস আর মনোবিজ্ঞানী ক্রিস ফ্রেঞ্চ সেই একই ছবিগুলো আবার খতিয়ে দেখলেন। তাদের বিশ্লেষণে ছবিতে জ্যানেটের হাত পায়ের ভঙ্গি, চুলের নড়াচড়া, শরীরের গতিপথ সবকিছু একদম মিলে যায় একটা বাচ্চা যদি বিছানার স্প্রিংকে ট্র্যাম্পোলিনের মতো ব্যবহার করে লাফায়। আর তারা এটাও উল্লেখ করলেন জ্যানেট তখন স্কুলের একজন ভালো ক্রীড়াবিদ ছিল। এই ধরনের লাফানো তার জন্য মোটেও কঠিন কিছু ছিল না। তাহলে কোনটা সত্যি? একটা 11 বছরের মেয়ের অসাধারণ শারীরিক ক্ষমতা, নাকি এমন কিছু যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি? কমেন্টে জানান। আর গল্পটা এখান থেকেই আরো অন্ধকারের দিকে মোড় নিচ্ছে। গ্রোস প্রথম থেকেই একটা যোগাযোগের ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছিলেন। দেওয়ালে টোকার শব্দ যদি সত্যি কারো ইচ্ছাকৃত সংকেত হয়, তাহলে সেই কেউটার সাথে কথা বলা সম্ভব হতে পারে। তিনি প্রশ্ন করতেন আর নির্দিষ্ট সংখ্যক টোকা দিয়ে উত্তর দিতে বলতেন। একটা টোকা মানে হ্যাঁ, দুটো মানে না। এভাবেই একদিন প্রশ্ন করলেন তিনি, এই সত্তা কি পুরুষ? টোকা এলো। 50 বছরের বেশি আগে কি সেই বাড়িতে থাকতো? আবার টোকা, সে কি এখানেই মারা গিয়েছিল? আবার একটা টোকা। কিন্তু তারপর যা ঘটল তা সবকিছু বদলে দিল। জ্যানেট এক ধরনের ঘোরের মধ্যে চলে যেতে শুরু করলেন। আর যখন তিনি মুখ খুললেন তখন যে কণ্ঠস্বরটা বেরিয়ে এলো সেটা তার নিজের কণ্ঠ ছিল না। গভীর, খসখসে, আক্রমণাত্মক একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কণ্ঠ।
সেই কণ্ঠস্বর নিজেকে পরিচয় দিল বিল উইলকিন্স নামে। বলল সেই বাড়িতেই মারা গিয়েছিল। সেই কণ্ঠটা টেপে ধরা আছে আজও। সেই স্বর বর্ণনা করেছিল তার নিজের মৃত্যুর মুহূর্তটা, কিভাবে সে প্রথমে অন্ধ হয়ে যায়, তারপর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আর সেই নিচের তলার একটা কোণের চেয়ারে ঘুমিয়ে পড়ে, আর সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বরটা রূঢ়, হিংস্র, মাঝে মাঝে কুকুরের মতো ডেকে উঠত, গালাগাল করত তদন্তকারীদের। বলতো এই পরিবারটার উপস্থিতি তার একদম পছন্দ নয়। সেই মুহূর্তে গ্রিন স্ট্রিটের বাড়িতে যারা ছিলেন তাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একটা 11 বছরের বাচ্চা মেয়ে কিভাবে এইরকম একটা কণ্ঠ তৈরি করতে পারে। আপাতত এই প্রশ্নটা মনে রাখুন, কারণ এই বিল উইলকিন্স নামের ভূতটার গল্প এই এপিসোডের একদম শেষে আপনাকে একটা এমন মোড়ে নিয়ে যাবে যেটার জন্য আপনি প্রস্তুত নন। যত এই ঘটনা বিখ্যাত হতে লাগলো, তত মানুষ প্রশ্ন তুলতে শুরু করল। আর সত্যিটা হলো একদম মিথ্যে ছিল না সেই প্রশ্নগুলো। একসময় জ্যানেট আর মার্গারেট নিজেরাই স্বীকার করেছিলেন কিছু কিছু ঘটনা তারা নিজেরাই সাজিয়েছিলেন। তাদের ভাষায় মোট ঘটনার হয়তো 2% মতো যখন সাংবাদিকা তদন্তকারীরা কিছু একটা দেখার জন্য মুখিয়ে থাকতেন আর সত্যিকারের কিছু ঘটছিল না, তখন তারা নিজেরাই একটু নাটক করতেন। কিন্তু যখন তারা সাংবাদিকদের কাছে এই কথা স্বীকার করেছিলেন, গ্রোস আর প্লেফেয়ার, যারা ততদিনে এই ঘটনার সত্যতায় গভীরভাবে বিশ্বাসী হয়ে পড়েছিলেন, মেয়েদের বাধ্য করেছিলেন সেই স্বীকারোক্তি প্রত্যাহার করে নিতে। এই ঘটনা তখন বিজ্ঞানী মহলে তাদের নিয়ে অনেক ঠাট্টা তামাশার জন্ম দিয়েছিল। সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চের অনেক সদস্য, জার্মান বংশোদ্ভূত মনোবিজ্ঞানী অনিটা গ্রেগরি, ছিলেন এই পুরো ঘটনার সবচেয়ে বড় সমালোচক। তিনি নিজে ওই বাড়িটিতে গিয়ে মেয়েদের ঘরের পাশের ঘরে লুকিয়ে একটা ভিডিও ক্যামেরা বসিয়েছিলেন। আপনি কি মনে করেন সেই লুকোনো ক্যামেরায় কি ধরা পড়েছিল? ফুটেজে দেখা গেল জ্যানেট নিজের হাতে একটা চামচ আর একটা লোহার রড দেখাচ্ছেন, বিছানায় শুয়ে লেভিটেশনের ভঙ্গি অনুশীলন করছেন, আর দুই বোন মিলে বালিশ আর চাদর মুখে চেপে ধরে এমন একটা শব্দ তৈরি করছেন যেটা শুনতে লাগে যেন কোনো দেহহীন কণ্ঠস্বর। সোসাইটি নিজেই তখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদল বিশ্বাস করত এটা সত্যিকারের অতিপ্রাকৃত ঘটনা, আরেক দল মনে করত পুরোটাই একটা কিশোরী মেয়ের মনোযোগ পাওয়ার আকুতি থেকে তৈরি হওয়া একটা নাটক। অনিটা গ্রেগরির রিপোর্ট এতটাই কঠোর ছিল যে মামলার ভয়ে সোসাইটি সেটা প্রথমে প্রকাশই করেনি। তাহলে সত্যিটা কি? মিথ্যা নাকি সত্যি?
নাকি দুটোরই একটা জটিল মিশ্রণ, যেটা কেউ কখনো পুরোপুরি আলাদা করতে পারবে না। ঘটনাগুলো যত এগোতে লাগলো ততই হিংস্র হতে থাকলো। বলা হতো পর্দাগুলো নাকি জ্যানেটের গলা চেপে ধরে রাখার চেষ্টা করে, তাকে নাকি হিংস্রভাবে বিছানা থেকে টেনে ফেলে দেওয়া হয়। এখানে একটা কথা বলা দরকার। এই ধরনের অভিজ্ঞতা, শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া, শরীর নাড়তে না পারা, আর অদৃশ্য কিছু একটা চেপে ধরে আছে এমন অনুভূতি, এগুলো একটা পরিচিত স্নায়বিক অবস্থার সাথে ভীষণভাবে মিলে যায়, যাকে বলে স্লিপ প্যারালাইসিস। ঘুম আর জাগরণের মাঝামাঝি একটা অবস্থা, যেখানে মস্তিষ্ক সজাগ কিন্তু শরীর নড়ে না, আর মন ভয়ঙ্কর সব দৃশ্য তৈরি করে। কিন্তু তখনও নিশ্চিত হওয়ার জন্য জ্যানেটকে দক্ষিণ লন্ডনের মটসলি হাসপাতালে ভর্তি করানো হলো। 6 সপ্তাহ ধরে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ফেনউইকের তত্ত্বাবধানে তার ওপর চালানো হলো একের পর এক পরীক্ষা। মস্তিষ্কের তরঙ্গ পরীক্ষা, স্নায়বিক পরীক্ষা, মানসিক মূল্যায়ন। ফলাফল ছিল স্পষ্ট। জ্যানেটের মধ্যে মৃগী রোগের কোনো লক্ষণ নেই, মস্তিষ্কে কোনো ক্ষত নেই, কোনো মানসিক রোগের প্রমাণ নেই। সে একজন মানসিকভাবে সুস্থ, তবে ভীষণ চাপের মধ্যে থাকা একটা কিশোরী মেয়ে। আর এখানে আসল রহস্যটা লুকিয়েছিল। যে 6 সপ্তাহ জ্যানেট হাসপাতালে ছিল, সেই পুরো সময়টায় গ্রিন স্ট্রিটের বাড়িতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। একেবারেই কিচ্ছু না। বাড়িটা যেন হঠাৎ চুপ করে গিয়েছিল। আর জ্যানেট বাড়ি ফেরার সাথে সাথেই সব আবার শুরু হলো। এটাকে দুইভাবে দেখা যায়। যারা সন্দেহবাদী তারা বলেন এটাই প্রমাণ জ্যানেট ছিল এই পুরো ঘটনার একমাত্র উৎস। হাসপাতালে থেকে সে কোনো কিছু ঘটানোর সুযোগ পায়নি। আর যারা বিশ্বাস করেন তারা বলেন এটাই প্রমাণ করে জ্যানেটই ছিল সেই কেন্দ্রবিন্দু, যার মধ্যে দিয়ে এই শক্তি প্রবাহিত হতো। সে না থাকলে শক্তিটারও কোনো উৎস থাকে না। মনে আছে সেই কণ্ঠস্বরের কথা, বেল উইলকিন্স? তদন্তের সময় ভেন্ট্রিকুলিস্ট রে অ্যালেন আর জাদুকর মেলবার্ন ক্রিস্টোফার সেই কণ্ঠস্বর শুনে বলেছিলেন এটা এক ধরনের কণ্ঠকৌশল, যেখানে স্বরযন্ত্রের ওপরে একটা মিথ্যে ভাঁজ ব্যবহার করে এমন একটা কর্কশ ভারী স্বর তৈরি করা যায় যা আসলে স্বরযন্ত্রের কোনো ক্ষতি করে না। এই কৌশল শেখা যায়, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা তেমন কিছু কঠিন নয়। আর এটাই ব্যাখ্যা করে কেন সেই বৃদ্ধ লোকটার কণ্ঠ কথা বলার সময় ঠিক একটা 11 বছরের মেয়ের মতোই শব্দচয়ন, একই রকম বিষয় বদলানোর ধরন বজায় রাখত। তাহলে পুরোটাই অভিনয়? গল্পটা কি এখানেই শেষ? এতটাই সহজ একটা ব্যাখ্যা? কিন্তু এখানেই গল্পের মোড় এক
অদ্ভুত দিশায় ঘুরে যায়। আর সেটা ঘটেছিল ঘটনার প্রায় 50 বছর পর। বিবিসির একটা ডকুমেন্টারি প্রকাশ করা হলো একটা পুরনো তথ্য। বেশ কিছু বছর আগে একটা রেডিও অনুষ্ঠানে মরিস গ্রোস সেই বিল উইলকিন্সের কণ্ঠস্বরের একটা অংশ বাজিয়েছিলেন। সেই অনুষ্ঠান শুনে ফোন করেছিলেন একজন শ্রোতা, নাম টেরি উইলকিন্স। তিনি বলেছিলেন সেই কণ্ঠস্বরে বর্ণিত মৃত্যুর ঘটনাটা অন্ধ হয়ে যাওয়া, তারপর রক্তক্ষরণ, তারপর নিচের তলার কোণের চেয়ারের মৃত্যু, এই সব হুবহু মিলে যায় তার নিজের বাবার জীবনের গল্পের সাথে। তার বাবা উইলিয়াম চার্লস উইলকিন্স সত্যি একসময় ওই 284 নম্বর বাড়িতেই থাকতেন। সত্যি তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। সত্যি মারাত্মক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছিল সেই একই চেয়ারে, সেই একই কোণে, 1963 সালের জুন মাসে। এবার ভাবুন তো, একটা 11 বছরের মেয়ে যে কোনোদিন সেই লোকটার নাম শোনেনি, কোনোদিন তার সম্পর্কে কিছু জানার কথা নয়, সে কিভাবে এত নিখুঁতভাবে বর্ণনা করলো একজন মৃত মানুষের সেই শেষ মুহূর্তগুলো। এটা কি প্রতিবেশীদের গল্প থেকে অজান্তে শোনা কোনো তথ্য যা তার মনের কোথাও লুকিয়েছিল, নাকি এর চেয়েও গভীর, এর চেয়েও ব্যাখ্যাতীত কিছু? এই প্রশ্নটার উত্তর আজও কেউ দিতে পারেনি। 1978 সালের শরৎকাল থেকে ঘটনাগুলো ধীরে ধীরে কমতে শুরু করল। 1980 সালে শেষবারের মতো ছোট্ট একটা ঢেউ এলো, আর তারপর সব চিরকালের মতো থেমে গেল। কিন্তু এই বাড়ির ভূত থেমে গেলেও হডসন পরিবারের জীবনের দুঃখ থামেনি। জনি, সেই শান্ত ছেলেটা যার ঘর থেকে এই ঘটনার শুরু, 88 সালে মাত্র 14 বছর বয়সে ক্যান্সারে মারা যায়। জ্যানেট, যার চারপাশে এই পুরো ঘটনা ঘুরপাক খেয়েছিল, কিশোরী বয়সেই বাড়ি ছেড়ে চলে যায়। নিজের ছেলেবেলার কলঙ্ক থেকে বাঁচতে খুব অল্প বয়সেই বিয়ে করে। 18 বছর বয়সে সে হারায় তার সদ্যজাত সন্তানকে। পেগি, যিনি প্রথম পুলিশ আর সংবাদ মাধ্যমকে খবর দিয়েছিলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গিয়েছেন যা ঘটেছিল তা সত্য ছিল। 2003 সালে ক্যান্সারে তারও মৃত্যু হয়। পেগির মৃত্যুর পর নতুন একটা পরিবার সেই বাড়িতে ওঠে, ক্লেয়ার বেনেট তার ছেলেকে নিয়ে। 70-এর দশকের মতো আসবাব ওড়া বা ভয়ঙ্কর কণ্ঠস্বর আর ফিরে আসেনি। কিন্তু ক্লেয়ার বলেছিলেন বাড়িতে প্রায় তিনি অনুভব করতেন কেউ একজন যেন তাকে দেখছে, একটা চাপা অস্বস্তিকর উপস্থিতি। শেষমেশ তিনি বাড়িটা ছেড়ে চলে যান। আজও গ্রিন স্ট্রিটের সেই বাড়িটা দাঁড়িয়ে আছে। ভেতরে মানুষ থাকে, কোনো স্মৃতিফলক নেই, কোনো পর্যটক আসে না।
বাইরে থেকে দেখলে এটা এখনো ঠিক তার পাশের বাড়িগুলোর মতোই সাধারণ। জ্যানেট হডসন পরবর্তী জীবনে খুব কম সাক্ষাৎকারে কথা বলেছেন, কিন্তু যখনই বলেছেন এই ঘটনা তার কাছ থেকে একটা স্বাভাবিক ছেলেবেলা কেড়ে নিয়েছিল। স্কুলে প্রতিবেশীদের মধ্যে তাকে নিয়ে হাসাহাসি হতো, গুজব রটত। তার কথায় সেই ভয় যা একবার তার ভেতরে ঢুকে গিয়েছিল, জীবনভর তার সাথেই থেকে গেছে। তাহলে শেষ পর্যন্ত এনফিল্ডে আসলে কি ঘটেছিল? একটা ভাঙা সংসার, দারিদ্র, বয়ঃসন্ধিতে পা রাখা এক কিশোরীর ভেতরের ঝড়, আর হঠাৎই প্রথমবারের মতো সেই মেয়েটার কথা শোনার জন্য মুখিয়ে থাকা এক ঝাঁক প্রাপ্তবয়স্ক মানুষ, পুলিশ, সাংবাদিক, বিজ্ঞানী। হয়তো এটা ছিল এক গভীর মানসিক সংকটের বহিঃপ্রকাশ, কিংবা হয়তো চরম মানসিক চাপ সত্যি কোনোভাবে জন্ম দিয়েছিল এমন কিছুর যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারে না। এই প্রশ্নের উত্তর সম্ভবত কোনোদিনই সম্পূর্ণভাবে জানা যাবে না। আজ রাতে যখন আপনি ঘুমিয়ে পড়বেন, হয়তো একবার ভাববেন গ্রিন স্ট্রিটের সেই বাড়িতে এখনো কেউ একজন একা শুয়ে আছে অন্ধকারে, আর হয়তো সেই বাড়ির দেওয়ালগুলো আজও মনে রেখেছে 50 বছর আগের সেই রাতগুলোর কথা। যদি আজকের গল্পটা আপনার সাথে থেকে যায়, কাল সকালে উঠে একবার কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি হলে ওই বাড়িতে থাকতে পারতেন কি? তাহলে ঘুমানোর সময় হলো, চারপাশ শান্ত, চোখ দুটো ভারী হয়ে আসছে না? শুভরাত্রি।